স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচনকালীন সরকার নিয়ে 3 দিনের ব্যবধানে দুটি প্রস্তাব পেল দেশবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সাথে নিয়ে একটি সর্বদলীয় সরকার করতে চান, আর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আওয়ামী লীগ বিএনপির যৌথ মতের একটি সরকার রূপরেখা দিলেন আজ। দুই শীর্ষ নেতাই বর্তমান সংবিধানের আলোকে নির্বাচনকালীন সরকার করার পথ দেখিয়েছেন। তবে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে তাদের অবস্থান এখনো স্পষ্ট, বলা যায় বিপরীতমুখী। এই নিয়ে ঐক্যমতের কোনো আলামত আপাতত নেই। তাই আমাদের আজকের আলোচনা চাই জাতীয় ঐক্য। কথা বলতে স্টুডিওতে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব এম হাফিজউদ্দিন খান, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু এবং বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। স্বাগত আপনাদের। জনাব এম হাফিজউদ্দিন খান, আপনাকে প্রথমেই যে প্রশ্নটি আজকে নিশ্চয়ই সংবাদ মাধ্যমের কর্মীরা আপনাকে অনেকবার করেছে, বিএনপি মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই প্রস্তাবটি দেওয়ার পর যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের 10 জন উপদেষ্টা এবং 2001 সালের 10 জন উপদেষ্টার মধ্যে থেকে 5 জন করে বিএনপি এবং আওয়ামী লীগের পছন্দের মধ্যে 10 জন উপদেষ্টা করা যেতে পারে। তো আমরা যদি আপনাকে প্রশ্নটি করি যে আপনি এই প্রস্তাবটিকে কিভাবে দেখেন, বা আপনি এই উপদেষ্টা হতে এখন স্বীকৃত বা সমর্থ আছেন কিনা সেটি যদি। এক্ষেত্রে আপনার প্রস্তাব দুটো অংশ আছে, একটা হলো প্রস্তাবটা কিভাবে দেখি, জি, আর একটা হলো আমি রাজি আছি কিনা। প্রথমত প্রস্তাবটা তো নতুন নয় স্যার, প্রস্তাবটা কিভাবে দেখিটা স্যার আপনার কাছে আবার একটু বিশেষ জানতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটি প্রস্তাব দিয়েছেন, আপনাকে স্যার বলতে হবে পরে, তাহলে আপনি এটা জবাব দেন। এই প্রশ্নটা উত্তর আগে দিয়ে আপনি রাজি কিনা, যে দুইজনই দুটি প্রস্তাব দিয়েছেন, দুইটি প্রস্তাবকেই স্যার আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, প্রথম কথা হলো যে আপনার রাজিটা যদি প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন সেটা তাদের দলীয় যে অবস্থান বা ওনার ব্যক্তিগত অবস্থান সেটাই বলেছেন, যে অর্থাৎ অনির্বাচিত ব্যক্তিরা করবেন না, নির্বাচিত ব্যক্তিরা উনি এই নির্বাচনকালীন সরকার গঠন করতে চান। আর বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন সেটা ওনার একই সেই ওনাদের যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বা নির্দলীয় সরকারের দাবি, সেটাই নিয়ে প্রতিফলন এটার মধ্যে আছে। আমি মেরিট বলছি না, আমি যেটা প্রস্তাব যেটা সেটাই বলছি আর কি। এইটা এই অবস্থা আমি এটাই বলবো। এবং দুইটা প্রস্তাবের মধ্যে কোনো কমন গ্রাউন্ড একটাও নাই, একটু দুই মেরুতে। স্যার আপনার রাজির ব্যাপারটা যদি একটু বলেন। বা আমার রাজির ব্যাপারটা হলো যে প্রথম কথা হচ্ছে খালেদা জিয়ার প্রস্তাব মনে হয় না যেটা কোনো মধ্যে গৃহীত হবে, সুতরাং আমার রাজি হওয়ার না হওয়ার কোনো প্রশ্ন আসে না। তবুও কিন্তু আপনি জানতে চান আমি রাজি না, ওবারে নেড়ে বেলতলা দিবার যায় না। স্যার কেন এটাকে বেলতলা মনে করতেছেন, বা আপনাকে কেন নেড়া মনে করতেছেন? এই জন্য বলছি যে আমরা এত সতর সঙ্গে কাজ করার পরে আমরা অনেক সমালোচনা শুনেছি। আচ্ছা, শুনেছি আমরা স্থূল কারচুপি করেছি ইত্যাদি ধরনের কমেন্ট। এবং ওই কয়েকজন সাংবাদিক আছেন, লন্ডনে আছেন, একজন নাম বলতে চাই না, সবাই চেনেন আপনারা, উনি আমাদের বিরুদ্ধে অনেক খারাপ কথা লিখেছেন। আমি একদিন হঠাৎ করে একটা খবর দেখে পড়ে তো আমার কান্না আসার মতন অবস্থা, আমাদের এত খারাপ অবস্থা মনে করেন উনি। তো এইসব এই ধরনের কেন আমি কি করি, আমার লাভটা কি, আমি যাবো কেন? স্যার এবার যদি আমি ওই প্রশ্নটা আবার ফিরে আসি, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার যে 3 দিনের ব্যবধানে নির্বাচনকালীন সরকারের দুটি রূপরেখা নিয়ে যে প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে কোনটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য বা উত্তম মনে হয়? আমার যদি ব্যক্তিগত মত বলে তাহলে আমি তো নির্দলীয় সরকারের পক্ষপাতী। আমি বহুবার বলেছি, সুতরাং আমি দেখো সেটাকে পিছু হতে পারি না। নির্দলীয় সরকারের পক্ষপাতী, সেই হিসাবে তো বেগম খালেদা জিয়ার প্রস্তাবটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য। এটাই দেশবাসী অধিকাংশ মত, আপনাদের বিভিন্ন সার্ভে আছে মিডিয়ার, এটাই বেশি মানুষ এটাই চায়। সুতরাং আমি সেটা সাপোর্ট বেশি করি। তবে এখানে বলে রাখা ভালো যে প্রাইম মিনিস্টার প্রস্তাবটাও আলাপ আলোচনা করা যেতে পারে, অনেকগুলো অস্পষ্টতা আছে, সেগুলি মীমাংসা করে, এবং উনি যদি প্রধানমন্ত্রী না থাকেন, ক্যাবিনেটের হেড না থাকেন, তাহলে সেটা আলোচনা করা যেতে পারে এবং সংবিধানের মধ্যে থেকে। আমি একটু জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আপনার কাছে আসতে চাই, যে বিএনপি বা বিরোধী দলীয় নেতার আজকের রূপরেখা নতুন একটি চিন্তার খোরাক দিয়েছে বটে, কিন্তু এটা কতটা বাস্তবায়ন সেই সম্পর্কে আসলে নানা রকম কথাবার্তা অলরেডি হচ্ছে। যে আপনি জানেন যে 2টি মেয়াদে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কথা উনি বলছিলেন, তার মধ্যে 20 জনের মধ্যে আসলে 20 জন না 18 জন উপদেষ্টা ছিলেন। সেই 18 জন উপদেষ্টার মধ্যে এখন জীবিত আছেন 13 জন। তো 13 জন উপদেষ্টার মধ্যে থেকে 10 জন নেয়া, এই ব্যাপারটিকে আপনারা আসলে একটু চিন্তা করে দেখেছিলেন কিনা? আর দ্বিতীয় অংশে আমি একটু বলতে চাই, 18 দলের মধ্যে যে বাকি আরো 17 দল আছে, সেই 17 দলের কোনো প্রতিনিধি বা বিএনপির আওয়ামী লীগের সাথে যে জোট আছে তাদের কোনো মতামতের তো তোয়াক্কা এখানে থাকছে না। আপনি কি এটিকে যুক্তিযুক্ত মনে করেন কিনা?
ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে যে 18 জোটের কথা বলছেন, যেটা আপনি খেয়াল করছেন বোধহয়, গতকাল মাননীয় বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়া 18 দলের জোটের নেতাদের সঙ্গে, শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং এর আগের দিন আওয়ামী লীগের প্রস্তাবনা দেওয়া পাওয়ার পর বিএনপি স্থায়ী কমিটির হাইস্ট যে পলিসি ডিসিশন নেয় ওই আলাপ করেছেন, এবং 2 ফোরাম আলাপের পরেই আজকে এই প্রস্তাবনা দিয়েছেন। সুতরাং এটা 18 দলীয় জোটেরই প্রস্তাবনা। জোটের চেয়ারম্যান হিসাবে বেগম খালেদা জিয়া এই প্রস্তাবনা দিয়েছেন। তার মানে 18 দলের জোটের মতামতের প্রতিফলনে আজকে এটা দিয়েছেন। আর বাস্তবসম্মত নয় কেন? যদি আমাদের কেয়ারটেকার সরকারটা বা 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে সরকার প্রদান করা, সে যে বাস্তবসম্মত হয়ে থাকে, যদি এটা বাস্তবসম্মত, আমরা করিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। আপনার মনে আছে কিনা, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু সেই সময় বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে সরকার প্রদান করা হয়েছিল, এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং ওনার অধীনে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক ছিল না, এবং শুধু তাই নয়, পরবর্তী পর্যায়ে শাহাবুদ্দিন সাহেবকে, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে তার স্বীয় পদে ফেরত যাওয়ার জন্য সংবিধানে কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। আচ্ছা, আপনি এটাকে বাস্তবসম্মত মনে করতেছেন? অবশ্যই। আচ্ছা, আমি এই বিষয়ে আপনার কাছে সংকট উত্তরণের একমাত্র সুন্দর উপায় নিরপেক্ষ উপায় বলে আপনি মনে করেন? আমি আরেকটা জিনিস, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবনা দিয়েছেন এবং মাননীয় বিরোধী দলের যে পার্থক্য আছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবনার মধ্যে ছিল তাকে সরকার প্রদান করা, বা তার দলকে সরকার যেন তার দল নিয়ন্ত্রণ থাকে, সেটার একটা স্পিরিট ছিল, সেই বক্তব্য ছিল, মূলত তার বক্তব্য সেটাই ছিল। এবং উনি স্পষ্ট করেন, সম্ভবত পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের নেতারা, আবার আওয়ামী লীগের উপদেষ্টা এস টি ইমাম সাহেব শেখ হাসিনার সরকার প্রধান থাকবেন। আর বেগম খালেদা জিয়া, দেখেন, ওখানে কিন্তু দলীয় সরকারের কথা বলেছে। আর বেগম খালেদা জিয়া কিন্তু বিরোধী দল নেত্রী, উনার বিএনপির প্রভাব থাকে বা কোনোভাবে ডাইরেক্টলি প্রভাব আছে, এরকম কিছু সম্পূর্ণ নিরপেক্ষ। আপনার কাছে আসবো। আমি খোকন ভাই প্রশ্নটা শুধু করে রাখি, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি বেগম জিয়ার আজকে বক্তব্যে স্পষ্ট হয়েছেন যে ইনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, বা উনি যে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন তার প্রধান হিসেবে ইনি কাকে চান? আমরা আপনার কাছে আসছি। নজরুল ইসলাম বাবু, আপনারা এতদিন ধরে বলছিলেন যে আসলে মানে বিএনপি একটা রূপরেখা দিক, বিএনপি একটি রূপরেখা আসলে দিয়েছে, এবং আজকে বেগম খালেদা জিয়া তার মোটামুটি ভাবে একটি দীর্ঘ সংবাদ সম্মেলনে পরিষ্কার করে রূপরেখা দিয়েছেন। আপনাদের কাছে কি মনে হচ্ছে, একজন সংসদ সদস্য হিসেবে বিষয়টি আপনি আমলে নেবেন কিনা? সংসদ এখনো অধিবেশনে আছে। আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আপনি 2টি প্রশ্ন করেছেন, আমার ডানে এবং বামে। 2জন বিজ্ঞজন 2জন উত্তর দিয়েছেন নিজেদের মতো করে। আমি শুধু একটি কথাই আপনাকে বলতে চাই, আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাবনা দিয়েছেন, এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটা বাতুলতা। এটা কোনো প্রস্তাবনা হতে পারে না। উনি যা বলেছেন তার একটি ব্যাখ্যা তিনি দাঁড়া করিয়েছেন। তিনি বলেছেন পূর্ববর্তী উপদেষ্টাদের মধ্য থেকে 10 জন, আসলে সংখ্যায় সেখানে 18 জন, এর মধ্য থেকে বেশ কয়েকজন ইন্তেকাল করেছেন। অনেকে বয়সের তাড়নায় সকল কার্যক্রম থেকে বিরত। উনি আসলে প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছেন যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য, সেটাকে জনসমক্ষে প্রশ্নবিদ্ধ করার জন্য জাস্ট একটা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। সরকার যে তিনি চান, এই বিষয়টি তো আজকে নতুন কিছু নয়, তিনি তো তাই বলেছেন। কিন্তু আমরা এতদিন প্রশ্ন করেছি উনি কিভাবে চান, আজকে উনি বলেছেন উনি কিভাবে চান। তিনি যেইভাবে চান, এখানে খোকন ভাই কিন্তু বলেছেন যে এখানে নিরপেক্ষ একজনকে তিনি চান, আর মাননীয় প্রধানমন্ত্রী নিজে হতে চান। বিষয়টা এমন নয়। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী, উনি জনগণের প্রশ্নে, জনহিতকর আমাদের কর্মকাণ্ডের প্রশ্নে বাংলাদেশের সংবিধানকে অক্ষুণ্ণ রেখে তিনি প্রস্তাবনা দিয়েছেন জনস্বার্থে। অনির্বাচিত কোনো ব্যক্তিকে দিয়ে সরকার পরিচালনা নয়, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। সেই ক্ষেত্রে
নির্বাচিত প্রতিনিধি কিন্তু, যেমন মাননীয় প্রধানমন্ত্রী, আমি শেষ করছি, নির্বাচিত প্রতিনিধি কিন্তু বিএনপিতে রয়েছে, জাতীয় পার্টিতে রয়েছে, আওয়ামী লীগের রয়েছে। সেই নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে যদি আপনি এই নির্বাচনকালীন সরকার আপনি গঠন করেন, তাহলে আপনার এখানে নিরপেক্ষতা হারায়। ব্যারিস্টার মাহমুদুল খোকন যে প্রশ্নটি তুলেছেন সেই প্রশ্নটি আমারও মনে আছে, যে সেই ক্ষেত্রে বলতে হয় যে তাহলে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বা তার দলের অন্য কাউকেই যে সরকার প্রধান রাখতে চাইছেন, করতে চাইছেন, সেটি কি এক ধরনের মানে এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকতে চেয়েছেন তা নয়, সংবিধানে রয়েছে প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা করবেন। সেই ক্ষেত্রে আপনার বিবেচ্য বিষয়ের সাথে আমি একমত, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো জনগণের ম্যান্ডেট নিয়েই প্রধানমন্ত্রী হয়েছেন। জাতীয় সংসদের প্রতিনিধিদের মানে জনগণের ম্যান্ডেট নিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু উনি কি সংবিধান সংশোধন করে এরকম একটা অবস্থা করতে পারেন যে আমি আজীবন? আমি শুধু জিজ্ঞেস করতে চাই, সংবিধান যখন সংশোধন হয় তখন তো ওই কমিটিতে বিএনপির প্রতিনিধি ছিলেন, ব্যারিস্টার মওদুদ ছিলেন সেই কমিটিতে, কিন্তু তাৎক্ষণিক সময়ে কোনটা এটা শরীর সেনগুপ্ত সাহেব যেটা না আওয়ামী লীগ তো কেটে সরকার তো বলেছে, সেটা তো প্রধানমন্ত্রী কেয়ার করছে নাকি? না না, শরীর সেনগুপ্তের 2 বছর দাম নাই। না না, এটা ওখানে আওয়ামী লীগ বলেছে, বিএনপি বলেছে, আপনি পার্লামেন্টে যাননি, সেই কারণে না না কথাটা বলছেন। সংসদে যে কমিটি আছে এই ভাষায় কথা বলা ঠিক না। আপনি দাম দেন নাই মানে কি? দাম দিবেন না, আলোচনা করেন না বাবা। আপনি যেটা বলতে চাইছেন যে যখন এটা সংশোধন করা হলো তখন এটি ইয়াতে থাকা হচ্ছিল, তাহলে তখন এটা তখন জাতীয় আপনার কাছে বাবা আমি আপনার কাছে আমি মনে করি সেখানে জনগণের যে রায় নিয়ে সংসদে এসেছিলেন বিরোধী দলীয় নেতা সহ অন্যরা, তখন তাদের বক্তব্য রাখা উচিত ছিল, তখন তারা বোধগম্য হয়নি। এই যে বিষয়টির সাথে আমি অমিল, তাদের সাথে এখানেই আমার তর্ক বিতর্ক থাকে যে যথাসময়ে যত কাজটা বিরোধী দল করেন না। আমি একটু জানাবো মাহফুজুদ্দিন খান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এটা সংসদে গেলে এটা সমাধান হতে পারতো কিনা, এটা একটা প্রশ্ন। এখন এটা সংকটের সমাধানটা কিভাবে হতে পারে? আমাদের একজন দর্শক ডক্টর মিতু উনি বলছেন, আমি জানতে চাই আসল সমাধান কি শেষ পর্যন্ত রাজপথে হবে কিনা, একটা উৎকণ্ঠা থেকে আমার মনে হয় যে অনেক দর্শকও এই বিষয়টি। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, দুইটা প্রস্তাব, দুই মেরুর প্রস্তাব। একটা হলো তত্ত্ব সরকার, মানে ইন আনাদার নেম অন্যান্য তত্ত্ব সরকার, আর একটা হলো লিমিট করে দেওয়া হলো যে উপদেষ্টা কারা হবে সেটা বলে দেওয়া হলো যে এই গ্রুপ থেকে আর কি, যাতে এটা নিয়ে আর কোনো সার্চ টার্চ করতে না হয়, এই এটা। আর ওনার তো প্রস্তাব যেটা আমি আগে বড় বলে আসেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটাই যে নির্বাচিত ব্যক্তিত্ব হবে, এবং এটা তো উনি উনারা যার যার জায়গায় অনড় থাকছেন, অনড়, এবং কেউ নতুন কোনো কথা বলেন নাই, কেউ নতুন কোনো কথা বলেন নাই, যে বেগম খালেদা নির্দিষ্ট করে দিয়েছেন কোথা থেকে ড্র করা হবে এটা। স্যার এই ক্ষেত্রে আমি ব্যারিস্টার মাহমুদুল খোকনের কাছে যেটি জানতে চাইছিলাম সেটি আপনার কাছ থেকে একটু জেনে রাখি, যে বেগম খালেদা জিয়ার কথায় কি এরকম কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে কিনা, আসলে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে কাকে দেখতে চাইছেন বা কাকে মনে করছেন যে উপযুক্ত হবে? তিনি বলছেন সবার কাছে গ্রহণযোগ্য। হ্যাঁ, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি খুঁজে বের করতে হবে, তো উনি ইন্ডিকেশন পাইনি। এটা কি প্রক্রিয়ায় খুঁজে বের করা সম্ভব বলে আপনি মনে করেন? এটা তো দুই দল একত্রে আলাপ করে খুঁজে বের করতে পারে। তার মানে দুই দলের একত্রে আলাপ করে, কারণ যেহেতু সবার কাছে গ্রহণযোগ্য কথাটা বলা আছে, তার মানে হলে দুই দল এখানে একত্রে বসতে হবে ওই ধরনের মানুষকে খুঁজে বের করতে। ব্যারিস্টার মাহমুদুল খোকন, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধানের কথা বেগম জিয়া ভাবছেন সেটি কিভাবে পাওয়া যেতে পারে এবং সেটি কেন বাস্তবসম্মত বলে আপনি মনে করছেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ব্যারিস্টার মাহমুদুল খোকন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে যে রূপরেখা দেওয়া হয়েছে সেটাতে সেই প্রধানকে কিভাবে খুঁজে পাওয়া সম্ভব বা কেন খুঁজে পাওয়া বাস্তব? আপনি বোধহয় মাননীয় বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যটা উনি ওখানে স্পষ্ট করেছেন। উনি বলেছেন, তার বক্তব্যটা এখানে আছে, উনি বলেছেন এভাবেই যে সকলের কাছে গ্রহণযোগ্য, আমার প্রস্তাব সরকারি বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য একজন সম্মানিত নাগরিককে সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নির্ধারণ করা হবে। আলোচনা করি সকলের কাছে গ্রহণযোগ্য মানে বলতে আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য, নিশ্চয়ই। তার মানে এটা একটা আলোচনার আলোচনা। আমরা শুধু বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে না, আওয়ামী লীগের কাছে, জাতীয় পার্টির সবার কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন বেশি মাহমুদুল খোকন আপনার কাছে করে রাখতে চাই। 10 উপদেষ্টাকে প্রয়োজনে নির্বাচিত করে আনার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। আপনার হাতে যে কাগজটি আছে সেই কাগজটির মধ্যে সেটি আরো স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন। এটা কি সংবিধানের 75 সংশোধনী মেনে নেওয়ার ইঙ্গিত কিনা?
যাতে অনির্বাচিত কেউ না হয়। আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। সংবিধান আমরা 91 সালে সাবধান কিভাবে করলাম আমরা? না, এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করার কথা উনি বলছেন যে প্রয়োজনে নির্বাচিত করে আনা, যাতে অনির্বাচিত কেউ না থাকে। আমি আইনজীবী হিসেবে মনে করছি অ্যামেন্ডমেন্ট করে সম্ভব পড়ে এটা না, এটা অ্যামেন্ডমেন্ট ছাড়া সম্ভব না। অনেক তো মনে হচ্ছে যে প্রয়োজনে নির্বাচিত করে কিভাবে আপনি করবেন? না, এটা তো যেহেতু এটা একটা বড় প্রশ্ন আওয়ামী লীগের কাছে, মানে নির্বাচিত বা অনির্বাচিত, সুতরাং সে প্রেক্ষিতে বোধহয় উনি বলেছেন যে নির্বাচন, এটা তো আগে আলোচনা আমরা আমাদের নির্বাচিত করার আমাদের দিয়েছিল বিভিন্ন সময় ডক্টর আকবর আলী খান বা আরো অনেকেই বা আমাদের টিএবি থেকেও, সেখানে এই কথা বলা ছিল যে নির্বাচিত করে নিয়ে আসা আর কি। আরো যেটা হলো তার চেষ্টা আমি অ্যাড করতে চাই, আপনার বোধহয় আপনি খেয়াল করছেন এই পার্লামেন্টে কিন্তু 15 জন সদস্য পরে বাড়িয়েছে, 15 জন 10 জন বেরিয়েছে না, মহিলা সদস্য বাড়িয়েছিল না? হ্যাঁ, একটা অ্যামেন্ডমেন্ট করে বেরিয়েছিল, কিন্তু 15 জন বাড়িয়েছিল। এটা অ্যামেন্ডমেন্ট করে বাড়িয়েছে, এখানে 5 জন। মাহমুদুল খোকন, এরকম কি সম্ভব? মানে সংসদ থেকে যদি কোনো 10 জন পদত্যাগ করেন, তাদের আসন যদি শূন্য হয়, কোনো 10 জনকে নির্বাচিত করে আনা কি সম্ভব? সেটা সম্ভব হতে পারে। তার মানে পঞ্চদশ সংশোধনীর মধ্যে নির্বাচিত, ওখানে নির্বাচন দেখা আপনি যাবে, ওখানে সরাসরি নির্বাচনে যেতে হবে। আপনার 2টা প্রভিশন আছে, এক হলো নির্বাচিত সরাসরি নির্বাচিত সংসদ সদস্য, আর আছে সংরক্ষিত তাকে মহিলা সদস্য। না, সংরক্ষিত তো মহিলাদের এটা করতে গেলেও কিন্তু এগ্রিমেন্ট লাগবে। অর্থাৎ 10 জন লোকের দে উইল হ্যাভ টু রিজাইন, এবং সেখানে 10 জনকে নির্বাচন করে নিয়ে আসতে হবে। আমার মনে হয় সেখানে অনেক জটিলতা করবে না। না স্যার, এখানে আমার অরিজিনাল কোশ্চেনটা ছিল যে পঞ্চদশ সংশোধনীকে অক্ষুণ্ণ রেখে এই ফর্মুলাটা করা সম্ভব কিনা। এটা সম্ভব কিছু, নতুন করে 10 জনকে নির্বাচন করা সম্ভব না এখন, 10 জন করে, কারণ আপনার ইউ হ্যাভ টু ফলো দ্য কনস্টিটিউশন, ইলেকশন কমিশন, যেখানে ইলেকশন শিডিউল ঘোষণা দিতে হবে, আর টাইম দিতে হবে। হ্যাঁ, দিল, বাট এটা আমাদের সময় আছে 90 দিন। না, we have only 90 days, না মানে 92 দিন আছে বাকি আছে। রাইট, এর সময় প্রবলেম অবশ্য হয়, রাইট, অনেক জটিলতা সৃষ্টি হয়। এটা সম্ভব না। খোকন ভাই, আমরা যদি একটু অঙ্কের হিসাব করি, বাবু আমরা যদি একটু অঙ্কের হিসাব করি, যে ধরা যাক 2 দল একমত হলো, আগামীকাল 10 জন সদস্য পদত্যাগ করলেন, ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করলেন, তফসিল ঘোষণা করলেন, করার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন, নির্বাচন হয়ে গেল, কেউ অংশগ্রহণ করলেন না, যেই 10 জনকে আপনারা চান সেই 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, তো সেটা কি সম্ভব না? এখনো তো এই সংবিধানের মধ্যে একজন আনকন্টেস্টেড হলে সম্ভব না। আপনারা এগ্রিমেন্ট হলে তো আনকন্টেস্টেডই হবে। আপনার ইচ্ছা পূরণের জন্য শেষ পর্যন্ত এই ধরনের স্বৈরাচার সরকার আপনি প্রতিষ্ঠিত করতে চান, আমি যেটা জানতে চাইছিলাম, আমি যেটা বেরিয়েছে মাহমুদুল খোকনকে জানতে চাইছিলাম যে পঞ্চদশ সংশোধনীটা কি আসলে বেগম জিয়া মেনেই নিচ্ছেন কিনা, যে এটার মধ্যে এটা সম্ভব না। যেহেতু প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে নির্বাচিত হতে হবে, সে কি মেনে নিচ্ছেন বেগম জিয়া? আলোচনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, না ঠিক আছে কম্প্রোমাইজিং, ঠিক আছে কম্প্রোমাইজ করে এটা নির্বাচন, তারপর প্রধানমন্ত্রী আলোচনা আসুক, এই প্রসঙ্গে নির্বাচন সরকারের পক্ষে। আমি এই প্রসঙ্গে একটু জনাব নজরুল ইসলাম বাবুর কাছে যাওয়ার আগে জনাব এম আফজাদুদ্দিন খান, আপনি কি মনে করেন আমি যে এই প্রশ্নটি তুললাম সেটি কি আসলে পঞ্চদশ সংশোধনীর দিকে যাওয়ার একটি ইঙ্গিত কিনা? হ্যাঁ, এটাকে মেনে না, মানে পঞ্চদশ সংশোধনীটাকে মেনে না এবং নির্বাচিত লোকের মাধ্যমে যাতে যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক বহুদিনে চলছে, অনির্বাচিত কেউ ক্ষমতায় না আসে, সেই হিসেবে এটাকে মেনে নেওয়াই হয়, ভার্চুয়ালি মেনে নেওয়া হলো। জনাব নজরুল ইসলাম বাবু, আমি অন্য একটি দিক থেকে প্রশ্ন করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে জাতির উদ্দেশ্যে ভাষণটি দিলেন, পঞ্চদশ সংশোধনী এবং সংবিধান সবই যদি ঠিক থাকে, মাননীয় প্রধানমন্ত্রী যদি জানেন যে সেটি সর্বোচ্চ পন্থা, সেই ক্ষেত্রে এই জাতির উদ্দেশ্যে ভাষণে একটি রূপরেখা যে দিতে হলো, এটি একটি পঞ্চদশ সংশোধনী থেকে সরে আসা কিনা? না, কারণ পঞ্চদশ সংশোধনী কাভার করে যে এটা কি ফ্লোর ক্রসিং এ পড়বে কিনা, কাকে কাকে নেওয়া হবে, সংবিধানে তো এটা কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই। এখানে উনি বলেছেন নির্বাচিত প্রতিনিধির মাঝখান থেকে নির্বাচিত করা হবে, তো সেই মন্ত্রী পরিষদ গঠন করা হবে। সেই ক্ষেত্রে যদি বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আদার্স পার্টি সবাইকে মনোনয়ন দিয়ে সেখানে যদি পদায়ন করা হয়, এখানে তো আপনার সংবিধানের এই প্রশ্নে আমার মনে হয় রাজি না হলে কোনো মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাব রাজি না হলে কি হবে? না, যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবে রাজি না হন, তাহলে তো সংবিধান যেভাবে আমাদেরকে পথ দেখাবেন, নির্বাচন কমিশন তো সেটাকেই ফলো করবেন, তাই না? তার মানে যে পঞ্চদশ, আপনি মনে করছেন যে পঞ্চদশ সংশোধনী ঠিক আছে, এটি শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, রূপরেখা দেওয়াটা একটু সরে আসা না? না, উনি তো আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ওনার প্রস্তাবটা সম্পর্কে আমার যে বক্তব্য সেটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন
যে সর্বদলীয় একটা সরকার প্রতিষ্ঠিত হোক। যদি সন্দেহ থাকে যে নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না, তাহলে স্ব অবস্থানে থেকে আমরা সবাই পরিচ্ছন্ন একটি প্রতিচ্ছবি জাতির কাছে উপস্থাপন করতে পারবো। সুতরাং এই ক্ষেত্রে সবাই তো চাচ্ছে আমরা স্বচ্ছ নির্বাচন, সুন্দর নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন করার জন্য সকল দলের প্রতিনিধি যদি সেখানে থাকেন, তাহলে তো আপনার সন্দেহ থাকার কথা নয়। মাননীয় বিরোধী দলীয় নেতা এই বিষয়টিকে এইভাবে চিন্তা করলেই কিন্তু আপনার এই ধরনের প্রস্তাব আসার কোনো সুযোগ নেই। আমি আপনার কাছে আসবো। আমি জনাব এম হাফিজউদ্দিনের কাছে শুধু আমার কথাটা, আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলি। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সর্বদলীয় সরকারের রূপরেখা দিয়ে 75 সংশোধনী থেকে কিছুটা সরে এসেছেন এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আসলে তাদেরকে নির্বাচিত করে আনার মাধ্যমে 75 সংশোধনী দিকে কিছুটা এগিয়েছেন। এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক না, এটা আমি আপনাকে কিভাবে 10 জনকে নির্বাচিত করবেন, এটা কোন পথে? বাবা, আমি আপনার কাছে আসবো। জুবাইর মাহমুদ্দিন খোকন, আপনি একটু বলেন। আমি একটা পথ দেখি। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, জি, নতুন কিছু আছে এখানে বলেন? আজ থেকে 8 মাস বা 2011 সালেই এই বক্তব্যটা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সম্ভবত একটা বিদেশি টেলিভিশন 2012-তে এটা বলেছিলেন যে এইভাবে এই কথা বলেছেন, বিবিসির কাছে বলেছেন, যে কথা বিবিসির কাছে 2012 সালে যেটা বলেছেন, জাস্ট সিম্পলি ওটা কি রিপিট করছেন, আর কিছু না। আর এর আরো সেটা শুধু তারপরে কিন্তু সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্য আছে। আমরা মনে করি সৈয়দ আশরাফ সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলেছেন। উনি বলেছেন যে, উনি আরো বলেছেন যে যদি আমরা আলোচনা হইতে পারে সরকার প্রধান কি হবে, এটা নিয়ে আলোচনা হইতে পারে। এবং বরঞ্চ আওয়ামী লীগ 8 মাস আগে, 8 মাসের যে জায়গায় গেছে সরকার প্রধান কি হবে এটা নিয়ে আলোচনা আদান করেছে। আজকে নির্বাচনের প্রাক্কালে এসে মাননীয় প্রধানমন্ত্রী আগের জায়গায় চলে আসছে না। কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন খোকন ভাই, সবাই কিন্তু বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সেটি একটি অগ্রগতি হিসেবে দেখছেন। আপনি জনাব আকবর আলী খানকে মনে করতে পারি, ব্যারিস্টার রফিকুল হককে মনে করতে পারি যে ওনারা বলেছেন যে এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং সেই সরকারের প্রধান যে তিনিই হবেন সেটা কিন্তু তিনি বলেন নাই। ভাষণে তিনি বলতে পারতেন, তিনি কিন্তু এটা বলেন নাই। বাবা, তিনি কি বলতে চাচ্ছিলেন? বাবা, আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য 12 সালের বক্তব্য নয়। ওনার বক্তব্য হলো যে এখানে যদি আপনি সঠিকভাবে চিন্তা চেতনা নিয়ে ভাবেন, তাহলে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব সহজ করে দিয়েছেন। সব দলের প্রতিনিধি থাকবে সেখানে, কে হবেন প্রধানমন্ত্রী, সেই ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলছি, যদি মহাসচিব এই কথা বলেই থাকেন যে সেটা নিয়ে আলোচনা করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী বলেন নাই যে আমার কোনো আপত্তি রয়েছে। ওনার বক্তব্য স্পষ্ট যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন নাই যে তিনি হবেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী বা প্রধান, তারপরে আমরা দেখেছি জনাব এস টি ইমাম স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা এটা প্রধান হবেন। আমরা দেখেছি জনাব হাসান মাহমুদ স্পষ্ট বলেছেন তিনি প্রধান হবেন। সংবিধান তো তাই বলে। সংবিধানে কোন একটা জায়গা আপনি আমাকে দেখান যেখানে লেখা আছে যে শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর হাত থেকে আরেকজন প্রধানমন্ত্রীর কাছে হবে, বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তার কাছ থেকেই তো হবে। সংবিধান হলো এটা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর গিয়া তার নিজস্ব প্রয়োজনে, দলীয় প্রয়োজনে, এইটা আবার ভোট দলীয় প্রয়োজনে ভোট কারচুপি করার জন্য, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য সংবিধান বানিয়েছেন। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি খোকন সাহেবকে বলবো, এই সংবিধান পরিবর্তন করার জন্য জনগণ বঙ্গবন্ধুর কন্যাকে ভোট দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনারা যখন জনগণ ভোট দিয়েছিল, পরিবর্তন করবো, তারপরে ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা অতিথিদের কাছে যাওয়ার আগে একটি খবর এই মুহূর্তে এসছে, আমরা সেটি জানিয়ে রাখি যে অসুস্থ বিএনপি নেতা জনাব রিজভী আহমেদকে দেখতে রাত 11:15টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সেখান থেকে ফিরে আসার পথে তার নিরাপত্তা কর্মীদের সাথে পুলিশের হাতাহাতি হয়েছে। এই ঘটনায় ছাত্রদলের সাবেক সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পল্টন থানায় নিয়ে গেছে পুলিশ। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের প্রতিবেদক শাকিল আব্দুল্লাহ। এই বিষয়ে আরো জানতে কথা বলছি তার সাথে। শাকিল, হাতাহাতির ঘটনা কেন ঘটলো? বেগম খালেদা জিয়া এখন কোথায়?
বেগম খালেদা জিয়া নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে ছিলেন, ঠিক এই জায়গাটিতে মিনিট 5 আগে তিনি তার গাড়ি বহর নিয়ে চলে গেছেন। যে ঘটনাটি ঘটেছে, তিনি অসুস্থ নেতা রুহুল কবির রিজভীকে 3 তলায় একটি রুমে দেখে নিচে আসে। তার গাড়িতে যখন যাবেন তখন তারই গাড়ি বহরে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিএসএফ এর একটি গাড়ি ছিল। সেই গাড়িটি আগে যাবে নাকি বিএনপি মহাসচিবের গাড়ি আগে যাবে সেটি নিয়েই সিএসএফ এর একটি বক্তব্য এবং পুলিশের একটি বক্তব্য। এক পর্যায়ে সিএসএফ এর কর্মীদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে এবং তারপরে একটি সিএসএফ এর একটি ওই গাড়িটি আটকে রাখা হয় রাস্তায় এবং খালেদা জিয়াও সেই গাড়িটি যতক্ষণ আটকে রাখা হয়, খালেদা জিয়াও মিনিট 5 বা 10 মিনিটের মতো রাস্তায় তার গাড়িটিতে বহরটি আটকে রাখেন এবং তিনি দাঁড়িয়ে থাকেন। তারপর ওই গাড়ি থেকে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত এখান থেকে একজনকে আটক করা হয়েছে। পেছনে যে রাস্তাটি রয়েছে ফকিরাপুল থেকে আপনাকে ধন্যবাদ। শাকিল, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদেরকে পরে আরো আপডেট জানাবেন। মোটামুটি ভাবে বলা যায় যে সামান্য ঘটনাকে কেন্দ্র করেই একটি ওরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনাব এম হাফিজউদ্দিন খান, আপনার কাছে জানতে চাইবো যে সারা পৃথিবীর গণতান্ত্রিক ব্যবস্থায় দ্বিদলীয় ধারা কিন্তু প্রিভেল করে বা দ্বিদলীয় ধারা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। প্রধানমন্ত্রী নির্বাচনকালে সর্বদলীয় সরকার চাইছেন, আজ বিরোধী দলীয় নেতা সরকারে আসলে জাতীয় ঐক্যমত তৈরির কথা বলছেন। এই জাতীয় ঐক্যমত মানে এইটা গণতন্ত্রের জন্য কতটা জরুরি? বিপরীত ধারা না থাকলে আসলে গণতন্ত্র কিরকম হয়? জাতীয় ঐক্যমত ন্যাশনাল ইস্যু তো হইতেই হবে। যেমন আজকে দেখলে একটু আগে টেলিভিশনে শুনলাম যে ওই যে নওয়াজ শরীফ যে ইয়েতে কমপ্লেন করেছে ইয়ের কাছে, নওয়াজ শরীফের আমেরিকার সাহায্য চেয়েছে কাশ্মীরের ব্যাপারে, এটা মনমোহন সিংহ প্রতিবাদ করেছে, বিজেপিও করেছে। এই ঐক্যমত তাদের মধ্যে আছে, আমাদের এটা নাই। তো আমাদের সেটা নাই। ন্যাশনাল ইস্যুতে, ফান্ডামেন্টাল ইস্যুতে ঐক্যমত থাকতে হবে। বাকি সব হয়তো কোনো সময় ঐক্যমত হইতে পারে না, হলে গণতন্ত্রের জন্য অসুবিধাই হবে। ফান্ডামেন্টাল ইস্যুতে আমরা একমত হতে পারি না কেন বাবু ভাই, আপনি একটু বলবেন? আমাদের দেশপ্রেম কম আছে। আমি যেন হাফিজউদ্দিন খান বলেছেন আমাদের দেশপ্রেমের অভাবের কারণে আমরা ফান্ডামেন্টাল ইস্যুতে একমত হতে পারি না। আমি সেটা একমত পোষণ করছি না। জি, আপনি দেশপ্রেম কম আছে সেই জন্য নয়, আমরা একে অপরকে সহ্য করতে পারছি না। আমাদের ব্যক্তিগতভাবে আমরা সবাই রাষ্ট্র পরিচালনায় সঠিকভাবে পর্যালোচনা করছি না বা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। সেই কারণেই আমরা একমত পোষণ করতে পারি না। যদি দেশপ্রেম কম থাকতো তাহলে মহান মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ জাতি হতে পারতো না, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েম হতো না, তাই না? আমরা আসলে একমত মানে জাতীয় ইস্যুতে একমত হতে পারি না কেন বা একমত হওয়াটা কতটা জরুরি আমাদের জন্য? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ, এইটি আসলে ভালো বলেছেন জনাব মাহমুদুদ্দিন খোকন। আমাদের দর্শকদের একটি বড় অংশ ক্ষমতার লোভ থাকলে দেশপ্রেম তো কম হবে। ক্ষমতার লোভ থাকলে যদি ক্ষমতাটাই মুখ্য বিষয় হয়, দেশপ্রেমটা তো গৌণ বিষয়ই থাকে। উনি অনেকটা একমত হলেন। জনাব মাহমুদুদ্দিন খোকন, আমি যে যদি খারাপ কাজ করে না, আজকে দেখেন একটা নিরপেক্ষ নির্বাচন হবে। জি, ইনোসেন্ট দাবি এটা, এবং 96 সালেও কিন্তু আওয়ামী লীগ ইনোসেন্ট দাবি ছিল। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম একসঙ্গে আন্দোলন করেছে, ইনোসেন্ট দাবি। বেগম খালেদা কিন্তু একা প্রধানমন্ত্রী ছিল। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে 15 ফেব্রুয়ারি নির্বাচনে একতরফা নির্বাচন করে এই দাবি আপনার কথা বলেন ভাই। হ্যাঁ, নির্বাচন করে এবং বিল পাস করে, আইন পাস করে ইনোসেন্ট দাবিটা বানিয়ে এসছে। আজকে হঠাৎ করে কি হলো? এটা ইনোসেন্ট দাবি কেন? যদি আজকে ধরেন 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে ভুল হলো কি জানেন? জি, সবচেয়ে ভুল হলো যদি 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি না জিতত, আমরা হেরে গেলে কিন্তু প্রধানমন্ত্রী সরকার দাবি মেনে নিতেন। 5টা সিটি কর্পোরেশন নির্বাচন ব্যারোমিটার, ওটা দেখার পরেই প্রধানমন্ত্রী তখন চিন্তা করলো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করে দিল। এখানে দেখেন উনি তো নির্বাচন করার কথা বলেন। খবর ভাই, আমি আপনার কাছ থেকে একটু টেকনিক্যাল লোকের শহরে যদি আপনার অনির্বাচিত সরকার চলতে পারে, হ্যাঁ, এই ঢাকা সিটি কর্পোরেশন রাজধানীতে সেটাই বলছি, ঢাকা সিটি কর্পোরেশন এই প্রধানমন্ত্রী চালাচ্ছে স্বাধীন ভোগার বাদ দিয়ে। বাবা, এটা কোনো জবাব আছে আপনার কাছে? এই জবাব তোমার কাছে স্পষ্ট, মানে উনি প্রধানমন্ত্রী ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, এটা প্রমাণ। ঢাকা সিটি কর্পোরেশন চালাচ্ছে 6টা বছর মতো আপনারা নির্বাচন করতে পারলেন না, এমন কি প্রবলেম থাকে? না, আব্দুদ্দিন সাহেব এরকম ডাবল স্ট্যান্ডার্ড, মানে ওনারা এরকম বলেন বিদায়ী কেয়ারটেকার গভর্নমেন্ট এখন আর দরকার নেই। উনি এই কথাটা বলতে পারেন না। উনি এই বোধগম্যতা তার মধ্যে নিশ্চয়ই আছেন যে 6টি পৌরসভায় সিটি কর্পোরেশন নির্বাচনে যদি জয়লাভ করতে পারে তাহলে সেখানে যদি কারচুপি না হয়
তাহলে কেন অনির্বাচিত সরকারের পক্ষে আমি না যাব? না না, ওনার প্রশ্ন কিন্তু এইটা ছিল না। ওনার প্রশ্ন ছিল আপনি হচ্ছে ছুটে যে বোঝেন ঢাকা সিটি কর্পোরেশন, না, না, ঢাকা অস্থায়ী। সিটি কর্পোরেশনটা না, নির্বাচিত না, ওনার সরকারের প্রশ্নের চলতে না। উত্তর আমি না, না, আমি তো দিয়েছি। আমার প্রশ্ন- আর উনি যেটা বললেন যে ঢাকা সিটি আমার কর্পোরেশন তো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ঢাকা তো ভুয়া আগে দিয়ে সিটি হয়েছে। কর্পোরেশন নির্বাচন তো ওসব নির্বাচন 3 বার ভুয়া আগে। প্রস্তুতি নেওয়া হয়েছে। আরে একজন মামলা করেছেন, মোকদ্দমা করেছেন। সমস্ত আমরা বুঝি আর কি, এগুলো সব বলে আপনি তো লাভ সবই নেই। বুঝেন। না, জুডিশিয়াল এটা- ম্যাটার, শুনেন, জুডিশিয়াল আপনি ম্যাটার মনে করেন আপনি মনে করেন সব মানুষ বুঝে না? অন্ধকারে জি। ফেলে দিবেন। এই যে দেখ, শুনেন, এই যে ভাই এমপি সাহেব, জি। আপনি মনে করেন সব মানুষ কেউ বুঝে না কি কারণে নির্বাচন দিচ্ছেন না, কোর্টে কোনো কিছু খোকন বাধা ভাই, নাই। আমি আপনার- একদম আমরা- সরকারি বাধা। খোকন ভাই, কারণ খোকন ভাই, ঢাকা এক সিটি দলীয় নির্বাচন দিলে আপনি নির্বাচন হেরে যাবেন। খোকন ভাই, আপনি তো সবই, হ্যাঁ, আমরা সব হেরে যাবো। আপনি নির্বাচনে হ্যাঁ। আসেন। খোকন ভাই, দেন কেটে সরকার খোকন ভাই, আর caretaker গোপালগঞ্জে হেরে যাবেন আপনারা এবার, গোপালগঞ্জে হেরে যাবেন। আচ্ছা। বিএনপি সরকার দিলে খোকন ভাই, আমি আপনার কাছে যে আপনারা প্রশ্নটা তো একটু অতীতে টেকনিক্যাল, হেরেছেন, বাবু ভাই, কিভাবে দেখেছেন? বাবু ভাই, আমি খোকন ভাইয়ের কাছে টেকনিক্যাল একটু প্রশ্নটা জানতে চাইছিলাম। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আজকে বেগম জিয়া যে প্রস্তাবটি দিয়েছেন, যে ধরা যাক 96 এবং 2001 থেকে তত্ত্বাবধায়ক সরকারে, এই প্রস্তাবটা তো একটা সাময়িক সমাধান, এটা তো কোনো একটা স্থায়ী সমাধান না। এরপরে যদি আবার নির্বাচন হতে হয়, তারপরে আবার কোন জায়গা থেকে উপদেষ্টাদের নেওয়া হবে? মানে এটা তো একটা, মানে এটা তো এই প্রস্তাবটার মধ্যে তো একটু কেমন জানি। এটা পড়েই আমার কাছে মনে হয়েছে যে এটা এই বছরের জন্য, এই নির্বাচনের জন্য, এই নির্বাচনের জন্য। তবে 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 খালেদ, আমার কাছে মনে হয়, বুঝছেন, আমরা তো দুর্ভাগ্য জাতি, গণতন্ত্রের জন্য এদের স্বাধীন হয়েছে 42 বছরে আমরা নির্বাচন ঠিক করতে পারলাম না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মিটিং মিছিল করি, সবকিছু করি, নির্বাচন করি, কিন্তু নির্বাচনের সময় সরকারটা নিরপেক্ষ হবে, সে দলীয় সরকার হোক, নির্দলীয় সরকার হোক। আমরা কিন্তু এটা থেকে আমরা সেটেল করতে পারলাম না। আপনি যদি একটু বলেন যে এইটাও কিন্তু একটা সাময়িক প্রস্তাবনার মধ্যে দিয়ে গেল এবং একটা মানে এই বছরের জন্য এটা কিরকম, আপনি যেহেতু বলছিলেন যে প্রস্তাবটি মোটামুটি পরে এটাকে কেমনে এটাকে মানে ফ্রেমওয়ার্ক করবে, আমাদের ধারণা জি, ঐকমত্যের কথা বলেন, তখন ঐকমত্যের আলাপ আলোচনা করে একটা পার্মানেন্ট সলিউশন হয়তো করা হবে, কারণ এটা তো টেম্পোরারি ব্যাপার, এটা চলতে পারে না। তাছাড়া আপনি যেটা বলেন তাদের সরকার এবার 20 জন মানে কিন্তু জনাব আপনার দৃষ্টি আকর্ষণ যদি করি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বেগম জিয়া 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কথা কিন্তু বলেন নাই, এবং 2008 সালে এবং 2007 সালে জনাব ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল। এই বিষয়ে আমি একটু জনাব মাহফুজউদ্দিন খানের কাছে জানতে চাই যে তাহলে মানে ওই সময় তো আমরা একটা আপাত সমাধান খুঁজছিলাম, এখনো একটি আপাত সমাধান খুঁজছি, এইটি কখন গিয়ে আসলে আমরা? এটা তো প্রথম বেসিক কথা হলো যে আমরা যেহেতু, যেটা আপনি বললেন যে আমাদের কিছু দুর্ভাগ্য যে আমাদের নেতা নেত্রীরা নির্বাচন ব্যবস্থা ঠিক করতে পারে নাই, নির্বাচনের কারচুপি অতীত হয়েছে, বরাবরই হয়ে আসছে আমাদের দেশে। এমন কোন এই তত্ত্ব সরকার ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্যভাবে হয় নাই, প্রশ্ন সবসময় ছিল আছে। এটার মূল কারণ যে এটা আমাদের বলবো, ঘুরে ফিরে বলবো ওনাদের দোষ। আমি যে নির্বাচন দেখেছি তখন এনাদের জন্ম হয়নি অবশ্য। আমি এর আগে একদিন আপনাকে বলেছি 54 সনের নির্বাচন, এদেশে প্রথম নির্বাচন 1954 সনের যুক্তফ্রন্টের নির্বাচন, তখন নির্বাচন কমিশনে ছিল না, এবং 2 দিনের নির্বাচন হয়েছে এবং সেখানে পুলিশই ছিল, সেখানে আর কোনো কিছু ছিল, এবং একেবারেই অল্প সংখ্যক পুলিশ ছিল, লাঠিওয়ালা পুলিশ, কোনো অস্ত্র ছিল না। আচ্ছা, আনসার ছিল। এবং আমি যে দেখেছি তখন তো সব সেন্টার থেকে ব্যালট বক্স নিয়ে এসে ট্রেনেতে রাখা হতো। আমি নিজে দেখেছি মফস্বল সেন্টার থেকে ব্যালট বক্স নিয়ে আসতেছে আর লাঠিওয়ালা আনসার পাহাড় দিয়ে নিয়ে আসতেছে। এখন কি আপনি কল্পনা করতে পারেন? তার মানে বিশ্বাসযোগ্যতা এবং আস্থার জায়গাটা কমছে। নজরুল ইসলাম বাবু, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনার কাছে যে বিষয়টি একটু একদম প্রিসাইজলি জানতে চাইবো সেটা হচ্ছে যে মানে গতকালই আপনি জানেন জনাব হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর জনাব সৈয়দ আশরাফুল ইসলাম একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি আগামী নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটে থাকছে, এছাড়া বিএনপিকে ছাড়া নির্বাচনে যেতেও রাজি জাতীয় পার্টি, এরকম একটি বক্তব্য আমরা মিডিয়া থেকে জেনেছি। অথচ আজ এরশাদ সাহেব সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। বিষয়টি আপনি কিভাবে দেখেন, আসলে এইটি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এটা সংসদ সদস্য দলীয় হিসেবে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশ জনাব নজরুল ইসলাম বাবু, আমরা জনাব এরশাদ সাহেবের বক্তব্য এবং সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য সম্পর্কে জনাব এরশাদের বক্তব্য বলতে চাই। আজকে তিনি সংবাদ সম্মেলন করে এই কথা বলেছেন। মানে সত্যিকার অর্থে হুসেইন মোহাম্মদ এরশাদ যেটা মিন করেছেন, আমার যেটা ভাবনা সেটা হলো উনি আসলে
সারা বাংলাদেশের 3 আসনে নির্বাচন করতে চান, ওনার দলের প্রার্থী সেখানে দিতে চান, সেই অবস্থা তার রয়েছে। উনি স্পষ্ট দেখছেন যে যদি এই অবস্থা চলে, যে বিরোধী দলের নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী যেই দিকে যাচ্ছে, নিশ্চয়ই নির্বাচন তো দেশে একটা হবে, সেই নির্বাচনে হয়তো তিনি 300 আসনে প্রার্থী দেবেন। সেই বিবেচনা বোধ থেকে আজকে তিনি এই কথাটা বলেছেন। অ্যাকচুয়াল উনি যদি বিএনপি জোট নিয়ে ইলেকশন করেন, ওনার তার কোনো পথ নেই, ওনার নিশ্চয়ই মহাজোটে থাকতে হবে। সেই বক্তব্য তিনি নিজেও জানেন, বুঝেন। কিন্তু যখন উপলব্ধি করেন যে বিএনপি যদি নির্বাচনে না আসেন, যেভাবে বিরোধী দলীয় নেতা বলেন যে আমি ইলেকশনে যাব না, যাচ্ছি না, বা নিরপেক্ষ সরকার ছাড়া, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, ওই চিন্তা চেতনা থেকে তিনি আসলে। তবে আমার কাছে মনে হয় যে উনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে জনাব সৈয়দ আশরাফুল ইসলাম অসত্য বলেছেন এবং তার বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। এটা আপনাদের দলের জন্য কতটা মানে আমি জানি না যে মানে এটা আমার দলের জন্য এটা কতটা বিব্রতকর আমি জানি না। সৈয়দ আশরাফ সম্পর্কে কিন্তু আমাদের সকলেরই একটা ধারণা রয়েছে, উনি অসত্য বলেন না, উনি যা বলেন সঠিকটাই বলেন, স্বল্পভাষী। না, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই জনাব এরশাদ সাহেব সম্পর্কে একটা আলাদা ধারণা রয়েছে। জনাব মাহমুদুল খোকন, আপনি এরশাদ সাহেব সম্বন্ধে বলতে জানতে চাচ্ছেন? এরশাদ সাহেব সম্পর্কে যদি আপনি খুব বলেন, কারণ এটা অরিজিনাল কোশ্চেন আপনাদের আমার কাছে, আমি রাজনীতি ছাত্র হিসেবে রাজনীতি করি, সে মনে হচ্ছে এরশাদ সাহেব এই সরকারের আপনার ব্যর্থতা, অযোগ্যতা হয়তো দায় নিতে চান না, মানে কথাবার্তা, মানে ইভেন গতকাল আগের বৈঠকও এবং আজকের বক্তব্যে সরকারের ব্যর্থতা। সরকারের ব্যর্থতার কথা শেষ করি। জি জি জি, এত কথা বললে কি ব্যর্থ রাখতে পারবেন নাকি? ব্যাংকের এই যে অর্থনীতি, দুর্নীতি, বর্তমানে শুধু দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারি, আপনি ব্যর্থতার কথা আপনি জানতে চেয়েছেন বাবু ভাই, বাবু আপনি ব্যর্থতার কথা জানতে চেয়েছেন। কি পেলেন উনি? না শেষ করে বিদেশে আবার অরিজিনাল করতে চান না বলেই উনি মাঝে মাঝে কি করে আমাদের প্রধানমন্ত্রী টাকার পরে কি বলেন, একদিন দুদিন ঠিক থাকে, আবার উনি কিন্তু ওনার আগের জায়গায় চলে যায়। এইটাই চলছে। এইটা অবশ্য খুব ভালো বলেছেন খুন ভাই। খুব অল্প করে যদি আপনি বলেন যে 25 অক্টোবর একটি তারিখ আছে, যে তারিখের মধ্যে আপনাদের একটি সমাবেশ করার কথা এবং ডিএমপি পুলিশ বলেছে ঢাকায় আর কোনো ধরনের সমাবেশ হতে দেবে না, এটি নিয়ে আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা বা এই নিয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আজকে সংবাদ সম্মেলনে অবশ্যই এই বিষয়ে কোনো রকম আলোচনা আসেনি। 25 অক্টোবর শুধু না, যদি সরকার নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থা না দেয়, নির্বাচন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে চায়, আজকে 90% জনগণ চায় না ওনাকে সরকার প্রধান হিসেবে, নির্বাচনকারী সরকার প্রধান হিসেবে। যদি উনি জোর করে থাকতে চান, তাহলে যে আন্দোলন শুরু হবে 25 অক্টোবর, এবং এই আন্দোলন যত পর্যন্ত দাবি পূরণ না হবে তত সারা দেশে আন্দোলন চলবে। আর যদি যা কিছু সহিংসতা হয়, সম্পূর্ণ দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকার লোভের জন্য হবে, প্রধানমন্ত্রীর উপর, আওয়ামী লীগ সরকারের উপর। কিন্তু আপনারা যে দাকুরালে ডাক দিচ্ছেন, সেই দায় দায়িত্ব আপনাদের থাকবে না খুব একটা। আমি তো ডাক দিতে আমি ছিলাম না, আমি গ্রামে করতে গিয়েছিলাম। তবে আইনে একটা কথা বলা আছে, কেউ ইলিগাল কোন সরকারি কর্মকর্তা, পুলিশ অফিসার যদি ইলিগালি, পুলিশ তো পুলিশ অফিসার আইন অস্ত্র প্রয়োগ করবে, কাদুরিকা দেবে, আইন আছে তো। যদি রাজনৈতিক উদ্দেশ্য কর্মীর মতো ব্যবহার করে, কোনো যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, বেআইনি ব্যবহার করে, প্রত্যেকটা মানুষের সেলফ ডিফেন্সের অধিকার আছে, আইনে বলা আছে। আপনি একজনে আপনার গুলি করতে গেলেন, সে কিন্তু আপনি ছুরি দিয়ে মারা। খোকন ভাই, এই কথাটি হয়তো আমি জানি না জনাব ইমাম মাহমুদুদ্দিন খান কি বলবেন। জনাব মাহমুদুদ্দিন খান আত্মরক্ষার কথা বলছেন, আত্মরক্ষা আইনে বলা আছে। আত্মরক্ষা দাকুরাল, আত্মরক্ষা মানুষের ফান্ডামেন্টাল রাইট, কিন্তু ফান্ডামেন্টাল রাইট, আমি সেটা বলছি, আইনগত অধিকার দাকুরাল নিয়ে আসতে বলছেন সবাই। জি, এটা তো খুবই মানে কথা হয়েছে, এটা ঠিকই। তবে এখানে জিনিস হলো যে এটাকে দেখানো, এটা কাজটা করেছেন এক ব্যক্তি বিশেষ, জি, সে ব্যক্তি বিশেষ দায়ী, এবং সেটার জন্য অন্য ছিল নট বলতে পারতো পুলিশ থেকে ঢাকা থেকে কোনো nobody will be allowed to bear arms, দাকুরাল বা তা কিন্তু তার জন্য এটা করাটা সরাসরি বন্ধ করার তো ঠিক নেই। এবং কিন্তু আপনি মনে করছেন যে এই যে দাকুরালের আহ্বানটা বা ওদিকে লগি বইটার যদি কোনো আহ্বান থেকে থাকে, এটা এক ধরনের সংঘাতের দিকে, এবং আপনি এই আশঙ্কাটা এখনো করেন কিনা? যে আমি সংঘাতের আশঙ্কা করছি, খুবই করছি, কারণ ওই যে বললাম আমার তো কোনো এগোই নাই। আপনি যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম সেই জায়গায় তবে আমার যেটা দুঃখ, সে যদি সংঘাত হয়, সংঘাতের মাধ্যমে যাই হোক, একটা সংঘাতের মাধ্যমে একটা সমাধান হয়তো হবে, হলে দেশে কোনো শান্তি হবে না। আমরা 2096 খবর জানি, এতে কোনো লাভ হয় নাই, 1 মাসের 1.5 মাসও টিকে নেই সেই সরকার। তো সুতরাং
এভাবে ক্ষমতা আসলে অন্য দল গোলমাল করতেই থাকবে, তার মানে যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকবে না, দেশের উন্নয়ন ব্যাহত হবে, সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আমরা আশা করব যে এই ধরনের কোনো একটি সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসবে। আজকের অনুষ্ঠানের মাধ্যমেও আমরা কিছু ইঙ্গিত পেয়েছি এবং গত 3 দিনের ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার কথাও একটু আসলে ইঙ্গিত ছিল সমাধানে। আমরা খুবই আশাবাদী ব্যাপারে আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।